আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। দেশ নির্বাচনের ট্রেনে উঠে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। বৈঠককালে নির্বাচনে বিচার বিভাগের সহযোগিতা চেয়েছেন সিইসি। এই সময় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন প্রধান বিচারপতি। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ জন বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। দেশের নির্বাচনে তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন সব নির্বাচন কমিশনার। তবে মঙ্গলবার সিইসি একাই গিয়েছিলেন তার সচিবকে নিয়ে। আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করি। ইন্টারিয়াল কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে, ডেভেলপমেন্টে আছে, ওই ব্যাপার বলতে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নিবেন, কোনো অসুবিধা হবে না, এটা ইস্যুর করেছেন। নির্বাচনের ট্রেনে উঠে গেছে স্যার। বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। মঙ্গলবার নির্বাচন ভবনে এ তথ্য জানান তিনি। ইসি আব্দুর রহমান মাসুদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল গণমাধ্যমে ঘোষণার জন্য ভাষণের সবকিছু চূড়ান্ত। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, তফসিল ঘোষণায় রাজনৈতিক দল সহ সবার সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। আগামীকাল দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাবে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ আন্দোলন থেকে দেশবাসীকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। দুপুরে প্রধান উপদেষ্টার এ নির্দেশের কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর করাই বর্তমানে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। তিনি জানান, একটি সুন্দর নির্বাচন আয়োজনের জন্য করণীয় সবকিছুর দিকে মনোনিবেশ করছে সরকার। আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সংখ্যক সশস্ত্র বাহিনী সহ অন্যান্য বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে বলেও জানান তিনি। নির্বাচনে সরাসরি প্রভাব বিস্তার করে এমন সিদ্ধান্ত ছাড়া শিডিউল ঘোষণার পরও সরকারের কোনো কার্যক্রমই বন্ধ থাকবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, তফসিল ঘোষণার পর সরকারের অনেক কার্যক্রম বন্ধ হয়ে যাবে এমন ধারণা সঠিক নয়। বিকেলে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বৈঠকে গুরুত্বপূর্ণ ২৮টি বিষয় নিয়ে আলোচনা হয়। পাঠ্যপুস্তক নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, জানুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে। এ সময় জ্বালানি উপদেষ্টা জানান, ৯১৮ মেগাওয়াটের ১২টি সোলার প্রজেক্ট অনুমোদন দিয়েছে সরকার। এর মাধ্যমে বছরে সাশ্রয় হবে ৪২০ কোটি টাকা। নির্বাচনকে প্রত্যক্ষভাবে ইনফ্লুয়েন্স যেটা করে সেটা আমরা করতে পারবো না। ধরো কোনো ব্যাপারে কারো পোস্টিং, ফিল্ড লেভেলের পোস্টিং বা অ্যালোকেশন দিয়ে দিলাম নতুন করে একটা এলাকায়, পার কিলোওয়াট আওয়ার ২-৩ সেন্ট করে দাম কম পেয়েছি এবং এর ফলে সার্বিকভাবে এক বছরে ৪২০ কোটি টাকা সাশ্রয় হবে এই বিদ্যুৎ কেনা থেকে। যারা সরকারের এই যে সৌর বিদ্যুৎ কর্মসূচিকে ব্যাহত করার জন্য চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। জাতীয় ঐক্যমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রতিবেদনে কমিশনের সুপারিশ, জুলাই জাতীয় সনদ ছাড়াও ঐক্যমত্য গঠন প্রক্রিয়ার সময় রাজনৈতিক দল ও জোটগুলোর দেয়া মতামত উল্লেখ করা হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত্য কমিশনের যাত্রা শুরু হয়। রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে বিভিন্ন ধাপে ধারাবাহিক আলাপ আলোচনার মধ্য দিয়ে গত ৩১ জুলাই চূড়ান্ত করা হয় জুলাই জাতীয় সনদ ২০২৫। গত ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে জুলাই সনদ সই হয়। এরপর জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশের আলোকে সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় লন্ডন নেওয়া হচ্ছে না। আপাতত ঢাকায় রেখে চিকিৎসা চলবে। টানা 17 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেগম জিয়া। এখনও তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। এদিকে খালেদা জিয়াকে দেখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান প্রতিদিনই রাজধানী এভার কেয়ার হাসপাতালে আসা যাওয়া করছেন এবং মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত পরামর্শ করছেন। ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দুদকের স্বাধীনতার উপর কোনো ধরনের হস্তক্ষেপ করবে না তার দল। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ করার পরিকল্পনা নিয়ে দলীয় কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। স্কুল পর্যায়ে ইংরেজি ভাষার সঙ্গে আরও একটি ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে বলেও জানান তারেক রহমান। রুজু রফিকের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সপ্তাহব্যাপী দেশ গড়ার পরিকল্পনা নিয়ে কর্মসূচির তৃতীয় দিনে স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের নেতারা যোগ দেন। এতে রাষ্ট্র বিনির্মাণে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন আলোচকরা। বিএনপির প্রথম যে যুদ্ধ বা জেহাদ যেটা হবে সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। বিএনপি নেতারা বলেন, আগামী নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হতে দেওয়া হবে না। কোনো ষড়যন্ত্র এই জনগণকে পরাজিত করতে পারেনি এবং পারবে না ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের ইতিহাসে দুর্নীতির লাগাম টেনে ধরতে পেরেছে একমাত্র বিএনপি সরকার। কিন্তু এ নিয়ে মিথ্যে প্রোপাগান্ডা ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে। খালেদা জিয়া কতটা আত্মবিশ্বাসী ছিলেন, দৃঢ় শপথ ছিল তার দুর্নীতিকে দমন করার জন্য, যে উনি ওই কমিশনকে সম্পূর্ণভাবে স্বাধীন করে দিয়েছিলেন। ইনশাল্লাহ একই জিনিস আমরা আবার তৈরি করব। এই নিয়মটি গত স্বৈরাচার এই নিয়মটি পাল্টে দিয়েছিল যে সরকারের কোনো কিছু দুর্নীতি তদন্ত করতে হলে সরকারের পারমিশন লাগবে। এটিকে আমরা দরকার হলে যদি দেশের স্বার্থে প্রয়োজন হয় এটিকে আমরা আবার চেঞ্জ করে দিব। দুর্নীতি বন্ধের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি। যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে। তাহলেই আমরা আমাদের ফ্যামিলি কার্ড বলুন, কৃষি কার্ড বলুন, শিক্ষার ব্যাপারে আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি এইরকম সবগুলোকে আমরা সফল করতে পারবো। স্কুল কলেজ সহ গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ইন্টারনেটের পাশাপাশি বিদেশি ভাষা শিক্ষার উপর জোর দেওয়া হবে বলে জানান তারেক রহমান। কয়েকটি ভাষা আমরা স্কুল লেভেলে, কয়েকটি ভাষা আমরা কম্পালসারি করে দিব। বাচ্চারা নিজেরা চয়েস করে নেবে সে কোনটা শিখবে। ইংরেজির সাথে তৃতীয় আরেকটি ভাষা তাকে শিখতেই হবে। দেশ গঠনে বিএনপির মতো পরিকল্পনা অন্য কোনো দলের নেই বলেও দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিভিন্ন জনের বিভিন্ন ট্র্যাক রেকর্ড অতীতে আমরা দেখেছি। রুদ্র রফিক, RTV, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে দ্রুত একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বিকেলে গুলশানে EU রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। আমির খসরু বলেন, দেশের মানুষ এখন একটি ভালো নির্বাচন চায়। তার দাবি, নির্বাচন নিয়ে বিএনপির কোনো শঙ্কা নেই। এ সময় রাজনৈতিক অস্থিরতা বা উগ্র বক্তব্যে সংস্কৃতি বদলানোর আহ্বান জানান আমির খসরু। আমরা মনে করি লেভেল প্লেইং ফিল্ড আরও নিশ্চিত হবে। একটা সময়ের তো ব্যাপার আছে। এই মুহূর্তে আমাদের কোনো শঙ্কা নেই, আমরা সামনের দিকে এগোচ্ছি। আমরা তো অনেক কিছু, আমি আগেও বলেছি বারবার একটা কথা, অনেক কিছুর সাথে আমরা দ্বিমত পোষণ করেও এগিয়ে যাচ্ছি। একটা কারণে যে আমরা বাংলাদেশে কোনো সাংঘর্ষিক রাজনীতি দেখতে চাই না। আমরা একটা সহনশীল পরিবেশ চাই, একটা শান্তিপূর্ণ অবস্থান দেখতে চাই। অপরের সাথে দ্বিমত পোষণ করেও তার মতের প্রতি সম্মান দেখাতে চাই। কারণ রাজনৈতিক সংস্কৃতি না বদলালে শত রিফর্ম করুক, শত সংস্কার করেও দেশ বদলানো যাবে না। রাজনীতিবিদদের সদিচ্ছা থাকলে দেশে দুর্নীতি প্রতিরোধ সম্ভব বলে মনে করেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর সেগুনবাগিচে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না। আর দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোনেম আগামী নির্বাচনে দুর্নীতিবাজ চাঁদাবাজদের ভোট না দিতে জনগণের প্রতি আহ্বান জানান। আরও জানাচ্ছেন AR বাদল। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গর্বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্যে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2025। দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন সহ অতিথিরা।
আমন্ত্রণ জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আগামী নির্বাচনে ভালো মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। আমরা সঠিক লোককে নির্বাচন করব, যারা দুর্নীতিবাজ নন, যারা সন্ত্রাসী নন, যারা চাঁদাবাজ নন, যারা কল্যাণের কথা বলেন, যারা জনগণের জন্য কাজ করেন, তারা যদি ক্ষমতায় আসেন তাহলে দেশে ভালো মানুষের শাসন প্রতিষ্ঠা হবে। আর ভালো মানুষের শাসন যদি প্রতিষ্ঠা হয়, আমার মনে হয় দুর্নীতি দমন কমিশনের মতো এরকম কমিশনের দরকারই হবে না। পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার সহ অতিথিরা। মানি লন্ডারিং মামলার ক্ষেত্রে সাজার হার প্রায় 100%। এই যে প্রসেসের মধ্যে দুর্নীতি আছে, এগুলো আমাদের দেখা উচিত। এ সময় দুর্নীতি প্রতিরোধে স্বচ্ছ রাজনীতির প্রতি জোর দিয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেন, পাচার হওয়া টাকা ফেরাতে ওইসব দেশে দুদকের স্থায়ী প্রতিনিধি প্রয়োজন। ওখানে কাজ করার মতো আমাদের লোক নাই। আমাদের একটা প্রস্তাব থাকবে, আমাদের প্রধান এই ডেস্টিনেশনগুলিতে দুর্নীতি দমন কমিশন থেকে আমরা একজন করে ফার্স্ট সেক্রেটারি মর্যাদার একজন কাউকে পাঠাতে চাই। এটা আপনার কাছে গেলে আপনি নিশ্চিত এটা দেখবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, দুর্নীতি বন্ধে রাজনীতিবিদদের ভূমিকা জরুরি। এখন রাজনীতিবিদরা যারা আমাদেরকে শাসন করবে, তারা যদি ঠিক থাকে তো সহজে সমাজে পতন ধরবে না এবং তাতেই দুর্নীতি কমে যাবে। দুর্নীতি রোধে সামাজিক প্রতিরোধ দরকার বলেও মনে করেন সংশ্লিষ্টরা। আরও বেশি একটু সজাগ হতে হবে। আর বাদল, RTV, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, নির্বাচন এগিয়ে নেওয়া বা পিছিয়ে দেওয়ার মতো কোনো অবস্থা নেই। বিকেলে ঠাকুরগাঁওয়ের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দলটির জেলা কমিটির পরিচিতি সভা শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি এড়িয়ে যৌক্তিক সমালোচনা করার আহ্বান জানান সার্জিস আলম। সভায় ডিসেম্বরের মধ্যেই উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করে নেতাকর্মীদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। জনাব তারেক রহমান অভ্যুত্থানের 1 বছর 3 মাস পেরিয়ে গিয়েছে। হয়তো তার জায়গা থেকে আমরা জানি না, হয়তো কোনো বাধা বা এরকম কিছু তিনি অনুভব করতেই পারেন, কিন্তু আমরা হয়তো রাজনৈতিক দলের জায়গা থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এইটুকু বুঝতে পারি মানুষের পালস, যে অন্তত এই বাংলাদেশে আসলে তার জন্য কোনো সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই। নগ্ন কায়দায় সেনাবাহিনী, মিডিয়া ও বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানান জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার সাক্ষী হিসেবে দেয়া জবানবন্দিতে এ কথা বলেন তিনি। এদিকে আওয়ামী শাসন আমলে আয়না ঘরে গুম ও নির্যাতনের ঘটনায় সেনা কর্মকর্তা সহ 13 আসামির বিরুদ্ধে করা মামলার অভিযোগ গঠনের আদেশের জন্য 14 ডিসেম্বর দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। GM মাহমুদের রিপোর্ট। 24-এর 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ফুঁসলে ওঠে সারা দেশ। আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানের প্রতীক আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। মঙ্গলবার মামলার 22তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জবানবন্দিতে বলেন, জুলাই আন্দোলনে গণমাধ্যমকে ব্যবহার করে ছাত্রদের ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছিল। রাষ্ট্রীয় নগ্ন কায়দায় মিডিয়াকে নিয়ন্ত্রণ করার যেই নাটক মঞ্চস্থ হয়েছে সেটির আমরা শিকার হই। এসব ঘটনার পিছনে যে রাষ্ট্রীয় যে ব্যবস্থাটা ছিল হাসিনা নিয়ন্ত্রিত, মিলিটারি, মিডিয়া, জুডিশিয়ারি এর সাথে যুক্ত হয়েছিল ব্যুরোক্রেসি, এই 3টা নেক্সাসকে উনি এমনভাবে নিয়ন্ত্রণ করেছিল যেটার মধ্য দিয়ে উনি রাষ্ট্রের তথৈবচ অবস্থা করতে সক্ষম হয়েছিলেন। এদিকে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম করে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা সহ 13 আসামির বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠনের উপর শুনানি হয়, যেখানে অভিযুক্তদের নির্দোষ দাবি করে বক্তব্য উপস্থাপন করেন আসামি পক্ষের আইনজীবীরা। যে সকল রেলিভেন্ট উইটনেস সাক্ষী হিসেবে তাদের জবানবন্দি আনা হয়েছে প্রসিকিউশন ম্যাটেরিয়ালসে, তাদের জবানবন্দিতেও
এই 3 জন আসামির বিরুদ্ধে কোনো টর্চারের অভিযোগ নাই। তবে রাষ্ট্রপক্ষ জানায় অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তথ্যপাত্য উপস্থাপন করা হয়েছে। বলপূর্বক গুম বা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে খুবই বিশেষ ধরনের একটি ক্রাইম। সুতরাং আন্তর্জাতিক আইনে যে সমস্ত স্ট্যান্ডার্ড, যে সমস্ত শর্তাবলী পূরণ করা প্রয়োজন হয়, সেই সমস্ত শর্তাবলীর আলোকেই প্রসিকিউশন তার চার্জটা সাবমিট করেছেন। এছাড়াও এদিন জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও তা হয়নি। পরবর্তী তারিখ 14 ডিসেম্বর। জিএম মাহমুদ, RTV, ঢাকা। রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, আজকের যুগে এসে যেসব বিষয় নিয়ে চর্চা হচ্ছে সেসব কথা বহুকাল আগেই বেগম রোকেয়া বলে গেছেন। গণ অভ্যুত্থান পরবর্তী এখন যে নারী সমাজ তা ভিন্ন নারী সমাজ, তাদের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এবছর নারী শিক্ষা গবেষণায় ডক্টর রুভানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, মানবাধিকারে ডক্টর নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে অবদান রাখার ফুটবলার ঋতুপর্ণা চাকমার হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। আমাদেরকে দিচ্ছে, আমরা সারা জাতি তাদের উদাহরণ থেকে, তাদের পথ চলা থেকে শিক্ষা পাই এবং যে আদর্শে বেগম রোকেয়া আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছিলেন অতি চমৎকারভাবে তুলে ধরেছিলেন তার বক্তব্যে, তার লেখায়। আজকে যে 4 জন পুরস্কার পেলেন, যারা রোকেয়ার সেই পথে আমাদের জাতিকে তুলে দিল, এগিয়ে দিল। আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবতী। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও যমুনা ব্যাংক যৌথভাবে পলিসি ওপেন সংক্রান্ত এক নতুন সফটওয়্যারের উদ্বোধন করেছে। সন্ধ্যায় গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ে সফটওয়্যারটির উদ্বোধন করা হয়। যমুনা ব্যাংকের ডিএমডি অ্যান্ড চিফ ব্যাংকারুন্স অফিসার নূর মোহাম্মদ এর সভাপতিত্ব অনুষ্ঠানে ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক খুরশু চৌধুরী বক্তব্য রাখেন। বক্তারা জানান, ব্যাংকারুন্স দেশের অন্যান্য কালে বহুকাল পূর্বে প্রচলিত হলেও বাংলাদেশে সম্প্রতি সরকার অনুমোদন দিয়েছে। ব্যাংকারুন্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে এবং প্রান্তিক জনগণ সহ সকল শ্রেণী পেশার মানুষকে জীবন বীমার আওতায় আনবে। ব্যাংক এবং বীমা একসাথে হওয়ায় জনগণের আস্থা বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন। খেলার খবর, অবশেষে আলোর মুখ দেখছে নারী ফুটবল লীগ। 11 দল নিয়ে জানুয়ারির শুরুতেই মাঠে গড়াচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানায়, এবারের লিগে অংশ নিতে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ পুলিশ সহ একাধিক সার্ভিস দল। এর বাইরে থাকা পেশাদার ক্লাবগুলো এ নিয়ে কোনো আগ্রহ দেখায়নি। লিগে থাকছে পুল সিস্টেম ও 4 বিদেশি নেওয়ার সুযোগ। খেলা হবে সিঙ্গেল লেগ পদ্ধতিতে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। নারী ফুটবল দলের মিশন অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডের প্রস্তুতি চলছে জোরে সোরে। এএফসির মূল পর্বে খেলার আগে আফিদা মারিয়াদের প্রস্তুতির অংশে নতুন সংযোজন নারী ফুটবল লীগ। 14টা ক্লাবের মতো যারা ইন্টারেস্ট দেখিয়েছে, 10টি ক্লাবকে তারা ছাড়পত্র দিয়েছে। এর বাইরে 2টো ক্লাবকে তারা কন্ডিশনাল ছাড়পত্র দিয়েছে। বাকি যে 2টো দল কন্ডিশনাল পেয়েছে তাদের থেকে যেন অ্যাটলিস্ট একটা দল কমপ্লাই করে। ইন দ্যাট কেস আমরা 11টা দলকে দিয়ে 10টি খেলা যেন প্রত্যেকটা টিম খেলতে পারে। এএফসি ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য আপনার মিনিমাম 10টা খেলা যদি না হয় প্রতি টিমের জন্য, সেই লিগ থেকে কোনো টিম পার্টিসিপেট করতে পারে না। সংস্থা আসছে, বিকেএসপি এবার একটা দল দিচ্ছে বিকেএসপি এফসি হিসাবে। তারপরে আনসার আসছে মহিলা ফুটবলের প্রথমবারের মতো। জুনিয়র লিগে খেলার দল পুলিশ এফসি, তারাও একটি মহিলা দল দিয়ে বলে ইচ্ছা পোষণ করেছে। আর্মি গতবার দিয়েছিল, ওরা এবারও দিয়েছে। লিগে থাকছে পুল সিস্টেম, নেওয়া যাবে 4 বিদেশি খেলোয়াড়। সব খেলা হবে কমলাপুর স্টেডিয়ামে। এই লিগে আমরা 2টো ফরেন প্লেয়ার অ্যালাউ করছি। সো 2টো রেজিস্ট্রেশন করতে পারবে, 2টো বেস্ট 11-এ খেলাতে পারবে, ডিপেন্ডিং অন দ্য ক্লাব যদি চায়। সো ফরেন প্লেয়ার রেজিস্ট্রেশন করতে হলে আপনার ফিফা টিএমএস প্রোগ্রামে এনরোল করতে হয়। পেশাদার লিগের প্রতিযোগিতা বাড়াতে নানান পদক্ষেপ নিচ্ছে বাফুফে। আমাদের হেড কোচ মহোদয় বলেছেন যে উনি একটা পুল সিস্টেম করতে চায়, অর্থাৎ 3টা পট করবেন উনি, যেখান থেকে একটা নাম্বার ফিক্স করে দেবে প্রতিটি দল, যেন ওই একটা পট থেকে একটা সার্টেন নাম্বার অফ প্লেয়ার নিতে পারে। বেস্ট 11-এ আন্ডার 17 এবং আন্ডার 20-এর একটা নাম্বার ফিক্স করে দেবে মিনিমাম, যে আন্ডার 17-এ এতটা প্লেয়ার অবশ্যই থাকতে হবে বেস্ট 11-এ, সাবস্টিটিউট তাকে আন্ডার 17 দিয়ে করতে হবে। সিমিলারলি আন্ডার 20 যাকে রাখবে, যদি 1জন হয় 2জন হয়, উইল ডিসাইড দ্যাট, সেটাকেও সাবস্টিটিউট আন্ডার 20 দিয়ে করতে হবে। লিগে অংশ নিতে আগ্রহ দেখায়নি একাধিকবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। থ্যাংক ইউ। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।
রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।